সিরাজউদ্দৌলা রাজধানী ছেড়ে পালিয়ে চলেছেন। পথে এক জায়গায় লুৎফুন্নেসা বেগমের গাড়ি কাদায় আটকে যাওয়ায় তিনি পিছনে পড়ে রইলেন। সিরাজউদ্দৌলা এক দণ্ডও কোথাও দাঁড়াতে পারেন না। পাছে কারো হাতে ধরা পড়ে যান, তাকে এগিয়ে চলতেই হলো। স্বামী স্ত্রী দুজনের সেখানেই চিরকালের মতন ছাড়াছাড়ি হয়ে গেল। সিরাজউদ্দৌলার ইচ্ছে ছিল মালদা দিয়ে পূর্ণিয়ার পথ ধরে পাটনায় পৌঁছে ল সাহেবের সঙ্গে গিয়ে মেশেন, কিন্তু তার চলার পথের জায়গায় জায়গায় লোকে তাকে চিনে ফেলছে মনে করে তিনি পূর্ণিয়ার পথ ছেড়ে দিয়ে রাজমহলের রাস্তা ধরলেন। রাজমহলের কাছাকাছি পৌঁছে খিদে তেষ্টায় অস্থির হয়ে তিনি এক দরবেশ ফকিরের আস্তানায় গিয়ে নামলেন। বাংলার নবাব রাজমহলের ফকিরের কাছে এক টুকরো রুটি ভিক্ষে চাইলেন। ফকির দানাসহ সিরাজউদ্দৌলাকে দেখেই চিনতে পেরেছিলেন। পারবারই কথা, সিরাজের হুকুমেই তো এই কদিন আগে তার নাক কান কাটা গিয়েছিল। তার ঘা তখনো ভালো করে শুকোয়নি। দানাসহ সিরাজউদ্দৌলাকে একটু বসতে বলে সোজা চলে গেলেন রাজমহলে। তখন রাজমহলের ফৌজদার মীর জাফরেরই এক ভাই মীর দাউদ নিমিষের মধ্যে সৈন্য নিয়ে এসে মীর দাউদ সিরাজউদ্দৌলাকে বন্দী করে ফেললেন। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ছেঁড়া ময়লা কাপড় পরিয়ে একটা ছ্যাকরা গাড়িতে চড়িয়ে তার নিজের রাজধানীতে বন্দী অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হলো। তখন দুপুরবেলা। মীর জাফর খেয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছেন। বন্দীকে নিয়ে তিনি যে কি করবেন তা স্থির করতে না পেরে তার উপযুক্ত পুত্র মিরনের হাতে সিরাজউদ্দৌলাকে সমর্পণ করে দিয়ে ঘুমোতে চলে গেলেন। যাবার সময় শুধু বলে গেলেন, বন্দীকে যেন খুব হুঁশিয়ারিতে রাখা হয়। মিরন তার ইয়ারবর্গকে ডেকে বললেন, এই রকমের এক দামি মাল সারাদিন ধরে হুঁশিয়ার হয়ে হেফাজত করতে হলে গেছি আর কি, তার চেয়ে ওটাকে একেবারে খতম করে ফেলাই তো ঢের বেশি বুদ্ধিমানের কাজ। কিন্তু কোনো আমির ওমরাহ সিরাজের গায়ে হাত তুলতে রাজি হলেন না। তখন মোহাম্মদী বেগ বলে এক জল্লাদ প্রকৃতির লোক ওই কাজ করতে স্বীকার গেল। সে যাবে না কেন? সিরাজউদ্দৌলার বাবাই তো তাকে অনাথ দেখে মানুষ করেছিলেন। সিরাজের মাই তো ঘটা করে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন। কৃতজ্ঞতার কাঁটা তো তখনও তার বুকে খসখস করছে। সেই কাঁটা তোলবার এই তো সুযোগ। সেই ব্যক্তি সিরাজউদ্দৌলাকে খুন করতে চাইবে না তো আর কে চাইবে? নবাব সিরাজউদ্দৌলা এই ছোট লোকের পায়ে পড়ে কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। কেঁদে বললেন, আমি আর কিছুই চাই না, শুধু বহু দূরে কোনো অজানা গ্রামে গিয়ে গোপনে এক সামান্য প্রজার মতন বাস করতে পারলেই তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। তার অনুরোধ, এই কথাটা যেন মীর জাফরকে একবার জানানো হয়। কিন্তু জানিয়ে কোনো ফল হলো না। নিজ লোক কি কখনো ক্ষমা করতে পারে? সে পারেন একমাত্র যিনি বীর পুরুষ। নিজ ব্যক্তিরা তো সর্বদাই নিষ্করুণা ভবন্তি। তাই তো নিজ লোকের কাছে প্রার্থী হওয়ার মতন অমন কদর্য জিনিস দুনিয়ায় আর কিছুই নেই। ফিরে এসে মোহাম্মদী বেগ সিরাজকে হাত মুখ ধুয়ে কলমা পড়বার সময়টুকু পর্যন্ত দিল না। সাধারণ চোর ছাচরের মতন পিটিয়ে পিটিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে সিরাজকে খুন করে ফেলল। ২রা জুলাই ১৭৫৭। নিয়তির কি নিদারুণ খেলা! এইখানেই কথাটা শেষ করতে পারলেই ভালো হতো, কিন্তু পরমেশ্বরের করুণার নাম করে যারা মানুষ খুন করে তাদের নির্দয়তার তো কোনো সীমা পরিসীমা থাকে না। তাই আরো একটু বলতে হচ্ছে। পরদিন সকালে এক হাতির পিঠে সিরাজের মৃতদেহ চড়িয়ে দিয়ে সমস্ত শহরটা ধরে সেই হাতিটাকে রাস্তায় রাস্তায় ঘোরানো হলো। সকলেই যেন প্রত্যয় যায় নবাব সিরাজউদ্দৌলা আর ইহজগতে নেই। হাতি চলেছে, চলতে চলতে এক জায়গায় এসে হঠাৎ থেমে গেল। ৩ বছর আগে ঠিক সেইখানেই সিরাজ হোসেন কুলিখাকে খুন করিয়েছিলেন। লোকে সভয়ে তাকিয়ে দেখল সিরাজের মৃতদেহ থেকে ২ ফোঁটা রক্ত গড়িয়ে এসে সেইখানকার মাটির উপরে পড়ল। হাতি আবার চলল। সিরাজের পুরনো বাড়ির সামনে যখন সেটা পৌঁছেছে তখন ভিড় জমে গেছে। চারিদিকে খুবই হই হল্লা উঠছে। বাড়ির ভিতর থেকে হাতির পিঠে ছেলের মৃতদেহ দেখতে পেয়ে সিরাজের মা আমিনা বেগম খালি পায়ে আলুথালু বেশে টলতে টলতে এসে হাতির পায়ের উপর হুমড়ে খেয়ে পড়লেন। বেগম সাহেবা বেপরদা হচ্ছেন দেখে পাশের বাড়ির এক ওমরাহ তার লোকজন দিয়ে আমিনা বেগমকে ধরে নিয়ে গিয়ে তাকে টেনে হিঁচড়ে অন্দরমহলে ঠেলে ঢুকিয়ে দিলেন।
তারপর সিরাজের মৃতদেহ হাতির পিঠ থেকে বাজারের চকের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। নরাধমদের কারো একবারও মনেই হলো না যে শবের উপর অন্তত একটা কিছু ঢাকা দেওয়া উচিত। শেষে আর থাকতে না পেরে মির্জা জৈনুল আবেদিন বলে এক দয়ালু ওমরাহ এসে সিরাজের মৃতদেহটা তুলে নিয়ে গিয়ে খুশবাগে নবাব আলীবর্দী খাঁর পাশে গোর দিলেন। সব শেষ হয়ে গেল। মাত্র 25 বছর বয়সে 14 মাস কাল বাংলার হর্তাকর্তা বিধাতা থেকে এইরকম করেই নবাব সিরাজউদ্দৌলার শেষ গতি হল। আমির থেকে ফকির কি স্বদেশী কি বিদেশি সকলেরই বিরাগভাজন হয়েও সিরাজউদ্দৌলা তার ভাগ্যাহত অভিশপ্ত জীবনে একটা মস্ত বড় জিনিস লাভ করে গিয়েছিলেন। সেটি হলো এক মহিয়সী নারীর প্রাণ ভরা একনিষ্ঠ প্রেম। সেই নারী তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মীর জাফরের ইঙ্গিতে মিরন যখন লুৎফুন্নেসা বেগমের কাছে নিকার প্রস্তাব করে পাঠান, তখন তিনি উত্তরে বলে পাঠিয়েছিলেন, যেজন চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছে সে আজ কি করে গাধার পিঠে চড়ে বেড়ায়। রমণীর মন সহস্র বছরের সাধনাতেও তার কুল কিনারা পাওয়া যায় কিনা সন্দেহ। সে মনের রহস্য দেবানও জানান্তি, দেবতারাই জানতে পারেন না, মানুষ তো কোন ছাড়। যত সব অযোগ্য, অক্ষম, অকৃতি, অত্যাচারী, অনাচারী পুরুষের উপরেই তো মেয়েদের অপার করুণা, অসীম স্নেহ, অসম্ভব মনের টান। তারপর মৃত্যুকাল পর্যন্ত লুৎফুন্নেসা বেগম যতদিন মুর্শিদাবাদে ছিলেন, প্রতিদিন সন্ধ্যায় সিরাজের কবরের উপর একটি করে বাতি জ্বালিয়ে দিতেন, আর তারই পাশে বসে নীরবে তার অন্তরের প্রার্থনা জানিয়ে আসতেন। ঘন অন্ধকারের মধ্যে দূর থেকে সেই প্রেমের বাতি জ্বলতে দেখে লোকের মাথা আপনা হতে নুয়ে আসত।